বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় ৩বার জায়গা করে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিশ্বমঞ্চে আর কি সফলতা তার? কোটি কোটি ডলার আয়, লাশের বিনিময়ে যুদ্ধ সংঘাতে যখন মরছে লাখো মানুষ, তখন বিশাল অর্থের রেকর্ড অস্ত্র কোম্পানির। কত আয় তাদের? মানুষ ধোয়ার মেশিন এবারে আসলো বাজারে। জাপানের বাজারে বেচা হচ্ছে তুমুল সারা ফেলা এই যন্ত্র। শীতে গোসলের ভয়কে কি জয় করবে এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় ৩বার জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ ভূমিকার জন্য ২০০৪, ৫ ও ৬ টানা ৩বার বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় তাকে জায়গা দেয় ফোর্বস ম্যাগাজিন। ক্ষমতায় বসে কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ক্রমশ প্রভাবশালী হয়ে উঠেছিলেন বাংলাদেশের ৩বারের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক অঙ্গনে আরও কি অর্জন রয়েছে তার? ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন হিজল জবায়ের। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছিলেন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের নেতৃত্ব দানকারী দ্বিতীয় নারী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন তিনি। মাইলফলক এসব অর্জন কেবল দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও খালেদা জিয়ার একটি শক্তিশালী ভাবমূর্তি গড়ে দেয়। এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তার উত্থান গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয় বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক মহলে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ায় সূচিত হয় নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের এক নতুন অধ্যায়। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে দৃশ্যমান হতে শুরু করে তার প্রভাব। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে একটি স্থিতিশীল পথে ফেরান তিনি, যা বৈশ্বিক মহলে ইতিবাচকভাবে বিবেচিত হয়। শিক্ষা বিস্তারে বিশেষ করে মেয়েদের জন্য যেসব উদ্যোগ তিনি গ্রহণ করেন, যেমন মেয়েদের শিক্ষাবৃত্তি, ফ্রি প্রাইমারি শিক্ষা এবং গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রসার, তা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯৯২ সালে তিনি হোয়াইট হাউসে যান এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে গঙ্গার পানি বণ্টন সমস্যা, রোহিঙ্গা শরণার্থী সংকট ও বাংলাদেশে দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। ১৯৯৩ সালে ঢাকায় সার্ক সম্মেলনের আয়োজন করে খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করেন। তার সরকার আঞ্চলিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয় এবং তিনি সংস্থাটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে আরও বিস্তৃতভাবে অংশগ্রহণ শুরু করে, যার ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম প্রধান শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। প্রথম মেয়াদে ক্ষমতায় বসে অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক উদারীকরণ নীতি বাস্তবায়ন করেন খালেদা জিয়া, যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হয়। ১৯৯৩ সালে তার সরকার জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড গ্যাটে স্বাক্ষর করে। ১৯৯৫ সালে গ্যাট থেকে সৃষ্টি হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারও প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ। ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ক্ষমতায় থাকাকালে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারত ও চীন সহ আঞ্চলিকভাবে প্রধান শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিশেষ নীতি গ্রহণ করেন খালেদা জিয়া। বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলেন তিনি। বাংলাদেশের সার্বিক কূটনীতিকে নতুন গতি দেওয়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেন বেগম জিয়া। যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব সহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তার একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে তার প্রচেষ্টা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করে। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি এবং নারীর ক্ষমতায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে ফোর্বস ম্যাগাজিনের করা বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় স্থান পান খালেদা জিয়া। এটি তাকে বৈশ্বিক পরিমণ্ডলে বিশেষভাবে চিহ্নিত করে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে তার এই অর্জন শুধু রাজনৈতিক ক্ষমতার প্রতিফলন নয়, বরং দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বকে বিশ্ব মানচিত্রে দৃশ্যমান করার একটি বড় মাইলফলক। এছাড়া আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে তার অবস্থান বিভিন্ন মহলে স্বীকৃত হয়। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে নিউ জার্সি অঙ্গরাজ্যের সেনেট তাকে ফাইটার ফর ডেমোক্রেসি উপাধিতে সম্মানিত করে। এসবের বাইরেও আন্তর্জাতিক বিভিন্ন সিভিল সোসাইটি বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রায় তার লড়াইকে পুরস্কার ও সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দিয়েছে।
সব মিলিয়ে নারী নেতৃত্ব ও সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া। নেতৃত্ব, কূটনৈতিক সক্রিয়তা এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি বরাবরই আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকে বিশেষ মর্যাদা দিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রাজুকের প্লট জালিয়াতির মামলায় বাংলাদেশের আদালতে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর 2 বছরের কারাদণ্ডের ঘটনা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলো। এই প্রথম ব্রিটিশ কোনো এমপির বিরুদ্ধে রায় দিল বাংলাদেশের আদালত। টিউলিপের অনুপস্থিতিতে বিচার আর কারাদণ্ডের বিষয়ে গুরুত্ব আরোপ করে হেডলাইন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে গত সপ্তাহে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্যের সাবেক আইনমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক ব্রিটিশ অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভ ও সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার। টিউলিপের আইনজীবীর দাবি, তার মক্কেল বাংলাদেশি নন, তাই আদালতে পেশ করা বাংলাদেশি নাগরিকত্বের সনদ, ভোটার আইডি ও ট্যাক্সের নথি সঠিক নয়। বিবিসির প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ যুক্তরাজ্য বন্দি বিনিময় চুক্তি না থাকায় টিউলিপকে ফেরত চাইলে অভিযোগের সুস্পষ্ট প্রমাণ যুক্তরাজ্যের আদালতে পেশ করতে হবে। টিউলিপের কারাদণ্ডের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দ্য রয়টার্স, দ্য সান, দ্য গার্ডিয়ান, দ্য ইন্ডিপেন্ডেন্ট, দ্য আইরিশ টাইমসের মতো বহুল প্রচারিত ব্রিটিশ গণমাধ্যমগুলো। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে ভাগ্নি টিউলিপের দুর্নীতি প্রকাশ্যে চলে আসে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে এবছরের জানুয়ারিতে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন লেবার পার্টির নেত্রী টিউলিপ। লাশের বিনিময়ে আয় কোটি কোটি ডলার। যুদ্ধ সংঘাতে যখন বিশ্বে মারা যাচ্ছে লাখো মানুষ, তখন যুদ্ধ নির্ভর ব্যবসায় আয়ের নতুন রেকর্ড গড়েছে আমেরিকা সহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো। অসহায়, নিরস্ত্র, নিরীহ মানুষের জীবনের বিনিময়ে ফায়দা তুলে 2024 সালে এক বছরে তাদের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $679 বিলিয়ন। গাজার ধ্বংসযজ্ঞের মধ্যে আয়ের শীর্ষে রয়েছে মার্কিন কোম্পানিগুলো। লাভ তুলেছে ইসরায়েলের 3 কোম্পানিও। এছাড়া ইউরোপ, জাপান ও কোরিয়া মুনাফায় থাকলেও ক্ষতির মুখে পড়েছে চীনের কিছু কোম্পানি। নিষেধাজ্ঞায় থেকেও ভালো টাকা কামিয়েছে রাশিয়ার 2 কোম্পানি। পৃথিবীর ভবিষ্যৎ কি তবে যুদ্ধ ব্যবসায়ীদের হাতে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2024 সালে বিশ্বজুড়ে মাত্র 100টি অস্ত্র কোম্পানি এত বিপুল পরিমাণ টাকা কামিয়েছে, যা বাংলাদেশের বাৎসরিক বাজেটের প্রায় 10 গুণের সমান। এসব প্রতিষ্ঠানের আনুমানিক আয় $679 বিলিয়ন। গাজায় গণহত্যা থেকে ইসরায়েলের $1 বিলিয়ন ইনকাম, ইউক্রেন যুদ্ধ, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, সবকিছু মিলিয়ে অস্ত্রশিল্পের বাজারে আগের বছরের তুলনায় অনেক বেড়েছে লাভের অঙ্ক। আমেরিকার হাতেই রয়েছে এই রেকর্ড আয়ের অর্ধেকের বেশি। প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের বিস্ফোরক এক রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। প্রশ্ন উঠেছে, যুদ্ধই কি তাহলে আধুনিক বিশ্বের সবচেয়ে লাভজনক ব্যবসা? গত 1 বছরে অস্ত্র ব্যবসা থেকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো একাই তুলেছে প্রায় $334 বিলিয়ন। লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুমেন, জেনারেল ডায়নামিক্সের মতো জায়ান্টরা শীর্ষস্থানে থাকলেও সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইলন মাস্কের স্পেস এক্স। মাত্র 1 বছরে প্রতিষ্ঠানটির সামরিক আয় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে $1.8 বিলিয়ন। প্রয়োজনীয় উপাদানের ঘাটতি, খনিজ সংকট এবং নানা বাধা বিপত্তির পরেও দ্রুত গতিতে ফুলে ফেপে উঠছে আমেরিকার অস্ত্র ব্যবসা। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, অস্থিরতায় সমরাস্ত্রের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রই এখন সবচেয়ে শক্তিশালী অস্ত্র নির্মাতা। রাশিয়াকে থামাতে ব্যর্থ হলেও সেই সুযোগে ইউরোপীয় কোম্পানিগুলো অস্ত্র বানিয়ে আয় করেছে $151 বিলিয়ন। চেক রিপাবলিকের কোম্পানি চেকোস্লোভাক গ্রুপ শুধুমাত্র ইউক্রেনের জন্য গোলা তৈরি করেই লাভ বাড়িয়েছে 193% বেশি। 2024 সালে এত বিপুল ইনকামের বৃদ্ধি আর কোনো প্রতিষ্ঠান দেখাতে পারেনি। অস্ত্র ব্যবসার এমন রমরমার মধ্যেও উৎপাদন বাড়াতে গিয়ে চীনা খনিজের উপর নির্ভরশীল হয়ে পড়ছে ইউরোপ। কিন্তু এসব গুরুত্বপূর্ণ উপাদান রপ্তানি কঠোর নিয়ন্ত্রণ আরোপ শুরু করেছে চীন। সেক্ষেত্রে আগামীতে যদি বেইজিং খনিজ দেয়া বন্ধ করে দেয়, তাহলে মারাত্মক হুমকির মুখে পড়বে ইউরোপীয় অস্ত্রশিল্প।
সমরাস্ত্র ব্যবসায় এবারের সবচেয়ে আলোচিত অঞ্চল মধ্যপ্রাচ্য। বিশ্বের শীর্ষ 100 অস্ত্র কোম্পানির মধ্যে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এই অঞ্চলের 9টি প্রতিষ্ঠান। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের 3 কোম্পানির আয় বেড়েছে 16% বেশি, যার মোট পরিমাণ $16.2 বিলিয়ন। ইসরায়েলি জায়ান্ট এলবিট সিস্টেমস একাই কামিয়েছে $6 বিলিয়ন বেশি অর্থ। স্টকহোম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের দেয়া তথ্য অনুসারে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর বিশ্বব্যাপী ব্যাপক হারে বেড়েছে ইসরায়েলি ড্রোন ও এয়ার ডিফেন্স সিস্টেমের চাহিদা। আমেরিকা ইউরোপের অস্ত্র ব্যবসার ইনকাম হু হু করে বাড়লেও বড়সড় ধাক্কা লেগেছে চীনের সামরিক শিল্পে। দুর্নীতির অভিযোগে চুক্তি বাতিল হওয়ায় লসের শিকার হয়েছে 8টি চীনা কোম্পানি। তবে উল্টো চিত্র দেখিয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আঞ্চলিক উত্তেজনার সুযোগে লাফিয়ে বেড়েছে দুই দেশের আয়। অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার 2টি কোম্পানি আয় করেছে $31 বিলিয়ন বেশি। বিশ্বজুড়ে যুদ্ধ যত বাড়ছে ক্রমেই ভরে উঠছে অস্ত্র বিক্রেতাদের ব্যাংক অ্যাকাউন্ট। ধারণা করা হচ্ছে আগামীতে হয়তো অস্ত্র নির্মাতারাই নির্ধারণ করবে পৃথিবীর ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে শুধু ক্ষমা নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল খোদ তেল আবিব। তাদের দাবি, নেতানিয়াহুর উচিত রাজনীতি থেকে অবসর নেওয়া। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। স্বভাবসুলভ ভঙ্গিতেই ক্যামেরার সামনে কথা বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাধারণত এমন ভিডিওতে হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে হুমকি ও কড়া হুঁশিয়ারি দেওয়ায় অভ্যস্ত তিনি। তবে এবার কোনো হুমকি নয়, ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু কথা বললেন তার ক্ষমা চাওয়ার আবেদন নিয়ে। 76 বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের 3টি মামলা বিচারাধীন। চলমান এসব মামলা থেকে রেহাই পেতে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো গতি দেখছেন না নেতানিয়াহু। ফলে পূর্ণ ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্ট ইসাক হেরজগের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন নেতানিয়াহু। নিজ দল লিকুদ পার্টির প্রকাশিত সেই ভিডিওতে নেতানিয়াহু বলেন, আজ আমার আইনজীবীরা দেশের প্রেসিডেন্টের কাছে ক্ষমার অনুরোধ পাঠিয়েছেন। আশা করি দেশের মঙ্গল কামনা করেন এমন যে কেউ এই উদ্যোগকে সমর্থন করবেন। তবে নেতানিয়াহু যেমনটা ভেবেছিলেন বাস্তবতা মোটেও তেমন নয়। নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রকাশের পরপরই ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। জনগণের এই বিক্ষোভে যোগ দেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের এমপিরাও। সমাবেশে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক বিভিন্ন কুশপুতুল নিয়ে এসেছিলেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনের সামনেও মিছিল ও সমাবেশ করেন। নেতানিয়াহু এখন পর্যন্ত প্রকাশ্যে নিজের অপরাধ স্বীকার করেননি। ফলে বিক্ষোভকারীরা মনে করছেন এখানে ক্ষমার কোনো প্রশ্নই আসতে পারে না, তার উচিত রাজনীতি থেকে অবসর নেওয়া। নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে তার সব ভুলের জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু আমরা জানাতে চাই এই ক্ষমা আমরা সমর্থন করি না, কারণ তিনি দোষী। আর এখন তিনি দোষ স্বীকার বা জনগণের কাছে তার দায় শোধ না করেই ক্ষমা পেতে চাইছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নেতানিয়াহু ক্ষমা চাইছেন না, তিনি চাইছেন তার বিচার সম্পূর্ণভাবে বাতিল হোক, যাতে তাকে কোনো দায়িত্ব নিতে না হয় এবং দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো মূল্য দিতে না হয়। ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে এই গুরুত্বপূর্ণ আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মতামত নেওয়া হবে। এই সিদ্ধান্তের প্রভাব সুদূরপ্রসারী হওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানানো হয়েছে। যদিও নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। জেরুজালেম জেলা আদালতে ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে 3টি দুর্নীতি মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। 2019 সালে এই মামলাগুলো দায়ের ও বিচারিক কার্যক্রম শুরু হয়। তবে সে সময় নিজের প্রভাব খাটিয়ে সেগুলোর বিচারিক কার্যক্রম স্থগিত রেখেছিলেন তিনি। 2021 সাল থেকে মামলার কার্যক্রম নিয়মিত চললেও হামাসের 7 অক্টোবরের হামলার পর এই কার্যক্রম স্থগিত রাখতে জরুরি নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন। গত অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর ফের এসব মামলার কার্যক্রম শুরু হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ধ্বংসস্তূপে ডুবে থাকা গাজায় এক যুবক বদলে দিয়েছেন যুদ্ধের ইতিহাস। ইসরায়েলি সেনাদের ফেলে যাওয়া পরিত্যক্ত সাজোয়া যানকে তিনি রূপান্তর করেছেন সৌর বিদ্যুৎ চালিত চার্জিং স্টেশনে, যেখানে প্রতিদিন মানুষ জড়ো হয় ফোন চার্জ দিতে এবং সামান্য নিরাপত্তা খুঁজতে। যুদ্ধের ধ্বংস থেকে উঠে আসা এই উদ্ভাবন এখন গাজার নতুন আশার প্রতীক। মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। এটি কোনো বাংকার বা গোপন আস্তানা নয়, এটি একটি পরিত্যক্ত সাঁচোয়া যান যা ফেলে গিয়েছিল দখলদার ইসরায়েলি সেনারা। আর সেখানেই গাজার এক যুবক উদ্ভাবন করেছেন এমন এক স্টেশন যা চমকে দিয়েছে সবাইকে। ইসরায়েলের ট্যাঙ্ক স্বদেশ সাঁচোয়া যানটি একসময় ছিল ভয়াবহ ধ্বংসযজ্ঞের যন্ত্র। গোলা ছুড়ে গুড়িয়ে দিতে পারত পুরো একটি আবাসিক ব্লক। কিন্তু এক ব্যর্থ বিস্ফোরণের পর যুদ্ধক্ষেত্র ছেড়ে যেতে হয় দখলদার বাহিনীকে। তাদের ফেলে যাওয়া ধাতব দানবটি পড়েছিল ধুলোয় ঢেকে, তারের জটলায় ঝুলে থাকা মৃত প্রযুক্তির মতো। ঠিক তখনই সেটিকে দেখতে পান গাজার ২৭ বছর বয়সী এক যুবক। চারপাশে বিদ্যুৎহীন, খাদ্য সংকট, শীতের কাঁপুন আর অবিরাম আতঙ্ক। এর মাঝে উদ্ভাবন করতে থাকলেন ভাঙা ইঞ্জিনের ভেতর ধ্বংসকেও রূপান্তর করা যায় এই বিশ্বাস নিয়ে শুরু করেন নিজের যুদ্ধ। প্রথমে ধ্বংসস্তূপ সরিয়ে গাড়িটিকে পরিষ্কার করেন, তারপর কেটে যাওয়া তারগুলো নতুন করে সাজান, যুক্ত করেন সৌর প্যানেল, ছোট মোটর আর হাতে বানানো চার্জিং লাইনের নেটওয়ার্ক। এবং ধীরে ধীরে সামরিক অস্ত্রটি বদলে যেতে থাকে একটি অস্থায়ী বিদ্যুৎ কেন্দ্রে। এখন সে লোহার দানব আর ভয় দেখায় না, বরং আশা জাগায়। প্রতিদিন সন্ধ্যা নামলেই আশপাশের বাসিন্দারা জড় হন সেখানে, তাদের ফোনগুলো নিয়ে আসেন চার্জ করতে। যেন যুদ্ধের থাবায় ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া জীবনে এই স্টেশনই একমাত্র শ্বাস নেওয়ার জায়গা তাদের জন্য। মোর্শেদ আলম, বাংলা ভিশন। ১,০০০ ছাড়িয়েছে ভয়াবহ বন্যায় এশিয়ার ৪ দেশে মৃতের সংখ্যা। ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টি, বন্যা আর ভূমিধসে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণহানি। এখনও নিখোঁজ শত শত মানুষ, ফলে মৃতের সংখ্যা আরও অনেক বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, শীতের এই সময়ে এশিয়ার দেশগুলোতে কেন এমন ভয়াবহ বন্যা? আর এজন্য শুধু কি জলবায়ু পরিবর্তন দায়ী? কি বলছেন আবহাওয়াবিদরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় সিনিয়র আঘাতে ইতিহাসের অন্যতম ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়া। থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার পরিস্থিতিও অত্যন্ত নাজুক। বন্যা ও ভূমিধসে লাগামহীনভাবে বাড়ছে মৃতের সংখ্যা। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা আটকে আছে অসহায় মানুষ। রাস্তাঘাট ভেঙে পড়ায় পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা। ঘরবাড়ি হারানো মানুষের ঠাঁই হচ্ছে খোলা মাঠ কিংবা রাস্তার পাশে। কেন এমন ভয়াল দশা দেশগুলোর? প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বন উজাড়ের মতো কর্মকাণ্ডকেই দুষছেন বিশ্লেষকরা। আন্দামান সাগর, মালাক্কা প্রণালী আর বঙ্গোপসাগরের নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় সিনিয়র আঘাতে তছনছ হয়ে গেছে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আছে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ। ঝড় ও ভারী বর্ষণের জেরে বন্যায় ডুবে গেছে দ্বীপের বহু অঞ্চল। অনেক জায়গায় ভূমিধস ঘটেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় হাজার হাজার ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে 2,20,000-এর বেশি মানুষ। টানা বর্ষণের ফলে প্রধান সড়কগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে গেছে। দেখা দিয়েছে খাদ্য, পানীয়, জরুরি সরবরাহের তীব্র সংকট। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ এবং আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধারের জন্য 2টি জাহাজ মোতায়েন করেছে। এরপরও শত শত মানুষ নিখোঁজ রয়েছে। অনেকের জায়গা হয়েছে খোলা আকাশের নিচে। বন্যায় আমরা সব হারিয়েছি, শুধু এই কাপড় বাঁচাতে পেরেছি। সরকার থেকে আমরা কোনো সহায়তা পাইনি, এমনকি একটু চালও না। আমাদের এখন খাবার জন্য কিছুই নেই। শুক্রবার ঘূর্ণিঝড় ডিটুয়া শ্রীলঙ্কার উপকূলে আঘাত হানার পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে 20,000 ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। সময়ের সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যা। নিখোঁজ রয়েছে শত শত মানুষ। দেশটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে। জরুরি অবস্থা জারির পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে শ্রীলঙ্কান সরকার। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় 1.5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই মালয়েশিয়ার সীমান্তবর্তী প্রদেশের বাসিন্দা। এর প্রভাব পড়েছে মালয়েশিয়াতেও। মালয়েশিয়ায় বন্যায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে।
দেশটিতে তুলনামূলক মৃতের সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতি ভয়াবহ। মালয়েশিয়ার উত্তরাঞ্চলে পেরলিস রাজ্যের বেশ কিছু অংশ এখনও পানির নিচে। দেশটির হাজারো মানুষের ঠাঁই হয়েছে নিরাপদ আশ্রয়ে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবারে মানুষ ধোয়ার মেশিন বাজারে আনলো জাপান। শুনতে অবাক লাগলেও এমন এক যন্ত্রে শুয়ে ঢাকনা বন্ধ করলে কয়েক মিনিটেই শেষ হয় গোসল। উষ্ণ ধোয়া, বুদবুদ আর সাউন্ড থেরাপিতে শরীর মন দুটোই সতেজ হয়। শীতে গোসলের ভয় দূর করার এই প্রযুক্তি এরই মধ্যে হোটেল রিসর্টগুলোর নজর কেড়েছে। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। কাপড় নয়, এবার বাজারে এলো মানুষ ধোয়ার মেশিন। শীতের সকালে গোসলের নাম শুনলেই যাদের শরীরে কাঁপুনি শুরু হয় তাদের জন্য হয়তো স্বপ্নের মতোই শোনাবে বিষয়টি। হিমশীতল পানির ভয়ে যারা শীতকালে আতঙ্কে থাকেন তাদের জন্য এমন এক যন্ত্র বাজারে এসেছে যা মুহূর্তেই শরীরকে করে দিবে ঝকঝকে। জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে দর্শনার্থীরা প্রথম দেখেন এই বিস্ময়কর ওয়াশিং মেশিন, যেখানে কাপড় নয়, ধোয়া যায় মানুষ। শুরুতে অনেকে ভেবেছিলেন মজা করা হচ্ছে, কিন্তু ভিড় বাড়তেই বোঝা যায় এটি প্রযুক্তির নতুনতম চমক। হিউম্যান ওয়াশার ফর ফিউচার নামের যন্ত্রটি এতটাই সাড়া ফেলে যে প্রদর্শনীর পরপরই বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয় নির্মাতা প্রতিষ্ঠান সায়েন্স। শীতের সকালে ঠান্ডা পানির ধাক্কা এড়াতে চাইলে এই মেশিনই হতে পারে চূড়ান্ত সমাধান। ব্যবহারকারীকে শুধু পডের ভেতর শুয়ে ঢাকনা বন্ধ করতে হবে। এরপর যন্ত্রটি শরীরকে এমনভাবে পরিষ্কার করবে যেন স্পা ট্রিটমেন্ট চলছে। উষ্ণ জলীয় বাষ্প, অতি সূক্ষ্ম বুদবুদ, থেরাপিউটিক সাউন্ড, সব মিলিয়ে বলা যায় এটি গোসল নয়, যেন এক প্রকার আরামদায়ক রিবুট। তবে মাত্র কয়েক মিনিটে এই মেশিন শুধু শরীর ধোয় না, মনের ক্লান্তিও ধুয়ে দেয়, এমনটাই দাবি করছেন সায়েন্সের মুখপাত্র সাচিকো মায়েকুরা। তার ভাষায় এটি ব্যবহারকারীর হৃদস্পন্দন সহ গুরুত্বপূর্ণ শারীরিক প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করে শরীর ও মনের জন্য আদর্শ গোসল পরিবেশ তৈরি করবে। যন্ত্রটির প্রতি আগ্রহ এতটাই বাড়ে যে প্রথম ক্রেতা হয়ে যায় ওসাকার একটি হোটেল। তারা অতিথিদের জন্য বিশেষ সেবা হিসেবে যোগ করতে চায় এই মানুষ ধোয়ার অভিজ্ঞতা। মার্কিন একটি রিসোর্ট কোম্পানি ইতিমধ্যে অর্ডার দিতে আগ্রহ দেখিয়েছে। এমনকি জাপানি ইলেকট্রনিক্স জায়ান্ট ইমাদা ডেনকিও রাখছে চোখ আউটলেটে গ্রাহক টানার নতুন কৌশল হিসেবে। দুষ্প্রাপ্যতা ও প্রযুক্তি দুটির মিশ্রণে সায়েন্স প্রতিষ্ঠানটি আপাতত মাত্র 50টি মেশিন বানানোর পরিকল্পনা করছে। প্রতিটির দাম 6 কোটি ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি 73 লাখ টাকা। শীতেলে গোসলের ভয়ে যারা লুকিয়ে থাকেন তাদের জন্য এই যন্ত্র যেন প্রযুক্তির উষ্ণ আলিঙ্গন। ঠান্ডা পানির শাস্তি এড়িয়ে গোসলের বিলাস। হয়তো ভবিষ্যতে বাথরুমের সংজ্ঞাই বদলে দিবে এই হিউম্যান ওয়াশার। মোর্শেদ আলম, বাংলাভিশন। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রীয় মদতে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন লন্ডন প্রবাসী ছেলে কাশিম খান। এদিকে ভুয়া তথ্য বিস্তারকারীদের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আদিয়ালা জেলে বন্দী 73 বছর বয়সী ইমরানের খোঁজ নিতে গত কয়েক সপ্তাহের চেষ্টায় স্বজনরা ব্যর্থ হলে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই প্রতিবাদী কর্মসূচি জারি রেখেছে। দুর্নীতির মামলায় 2023 সালের অগস্ট থেকে কারাবন্দী আছেন তিনি। এমন পরিস্থিতিতে ইমরানকে ঘিরে অঘটনের আশঙ্কা আরও উস্কে দিয়েছে সামাজিক মাধ্যমে তার ছেলে কাশিম ও স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের প্রতিক্রিয়া। সরকারের বিরুদ্ধে তথ্য গোপন করে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তিনি। কাশিমের আশঙ্কা, এমন কোন গুরুতর বিষয় রয়েছে যা বুঝে শুনে গোপন করছে সরকার। কাশিম ও তার ভাই ঈশা খান লন্ডনে মায়ের সাথে থাকেন। জেমিমার অভিযোগ, দেখা তো দূরের কথা, টেলিফোনেও যোগাযোগ করতে পারছেন না। সবশেষ 2022 সালের নভেম্বরে দুই ছেলে পাকিস্তানে গিয়ে ইমরানের সাথে দেখা করেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স স্বরাষ্ট্রমন্ত্রী নকভির সাথে যোগাযোগ করলেও সদুত্তর মেলেনি। বরং তিনি দাবি করেছেন সামাজিক মাধ্যমের জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আসা খবরের 90% ভুয়া দাবি করে গুজব রোধে শিগগিরই কঠোর অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মুসলিমদের কবরস্থান নির্মাণ প্রকল্প বাতিলের পর এবারে বিদ্বেষমূলক মন্তব্য করলেন জাপানের এক এমপি। দেশটির পার্লামেন্টে সম্প্রতি এক তীব্র আলোচনার সময় মুসলিমদের উদ্দেশ্যে কড়া মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন মিজুহো উমেমুরা। যদি কেউ জাপানের রীতিনীতি মানতে না চান তবে তার দেহাবশেষ নিজের দেশেই পাঠানো উচিত বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত মির ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। মুসলিম কবরস্থানকে কেন্দ্র করে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। মুসলিমদের কবরস্থান নির্মাণ প্রকল্প বাতিলের পর এবার বিদ্বেষমূলক মন্তব্য করলেন দেশটির এক এমপি। মুসলিম দাফন প্রথা নিয়ে কড়া বার্তা দিলেন শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মিজুহো উমেমুরা। সাধারণত জাপানে মৃত্যুর পর দাহ করার রীতি প্রচলিত, ফলে দেশটিতে মুসলিমদের জন্য উপযুক্ত কবরস্থানের সংখ্যা খুবই সীমিত। কিন্তু সম্প্রতি মুসলিম সম্প্রদায় ও অভিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানের চাহিদাও বেড়েছে, ফলে বিভিন্ন অঞ্চলে মুসলিম কবরস্থান নির্মাণের প্রস্তাব ওঠে। তবে গত সেপ্টেম্বর মাসে মিয়াগি প্রিফেকচারের গভর্নর ইয়োশিহিরো মুরাই বহুদিনের আলোচিত মুসলিম কবরস্থান নির্মাণ প্রকল্পটি বাতিল করে দেন। স্থানীয় বাসিন্দাদের 100% বিরোধিতা, উপযুক্ত জমির অভাব এবং জাপানের দীর্ঘদিনের শেষকৃত্য প্রথা, এই 3 কারণেই প্রকল্পটি চূড়ান্তভাবে প্রত্যাহার করা হয়। এই প্রেক্ষিতেই এবার জাপানের পার্লামেন্ট ডায়েটের অধিবেশনে দাঁড়িয়ে মুসলিম দাফন প্রথা নিয়ে প্রশ্ন তোলেন মিজুহো উমেমুরো। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি সরাসরি সরকারি কর্মকর্তাদের জিজ্ঞেস করছেন, জাপানের ভূমিসংকুল পরিস্থিতিতে কি মুসলিমদের জন্য বিশেষ কবরস্থান তৈরি করা আদৌ যুক্তিযুক্ত? তার বক্তব্য, আমাদের দেশে জমি সীমিত, আমাদের সংস্কৃতি দাহ প্রথাকে অনুসরণ করে। যদি কেউ জাপানের রীতিনীতি মানতে না চান তবে তার দেহাবশেষ নিজের দেশেই পাঠানো হোক। এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়ায় রাজনৈতিক মহলে। যদিও উমেমুরার দাবি তিনি ঘৃণা বা বিদ্বেষ ছড়াননি, বরং জাপানের সাংস্কৃতিক বাস্তবতা তুলে ধরেছেন। তবে মানবাধিকার কর্মী ও প্রবাসী মুসলিম সংগঠনগুলো বলছে এটি বৈষম্যমূলক আচরণের শামিল। বিশেষজ্ঞদের মতে দেশটির দীর্ঘদিনের একরৈখিক সমাজ কাঠামো এখন বৈশ্বিক শ্রম চাহিদার চাপে বদলাতে বাধ্য হচ্ছে, ফলে ভবিষ্যতে এই ধরনের বিতর্ক আরও বাড়তে পারে। মির ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।